আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে। আপনাদের সাথে আছি আজকে আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আল আমিন। আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মেডিকমের সৌজন্যে। আপনারা জানেন আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে গণমানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করা। সেই উদ্দেশ্যেই আমরা প্রতিদিন একটি করে স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে সেটে উপস্থিত থাকেন একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও চিকিৎসা। আমাদের সাথে আমাদের বৈশাখী টিভির সেটে আজকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অসীম চক্রবর্তী। আমি ডাক্তার অসীম চক্রবর্তীকে বৈশাখী টিভি ও সবার ডাক্তার অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে ডাক্তার রাজীব। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আপনারা যদি সরাসরি ডাক্তার সাহেবের সাথে কথা বলতে চান আপনার স্ক্রিনের নাম্বারে কল করে আমাদের বিষয়ভিত্তিক প্রশ্ন করতে পারবেন। আমরা আলোচনার মূল জায়গায় চলে যেতে চাচ্ছি। ডক্টর অসীম চক্রবর্তী, আমরা আজকে আলোচনা করব উচ্চ রক্তচাপ নিয়ে। আমরা প্রথমে আসলে জানতে চাচ্ছি উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি? আসলে আমাদের সারা শরীরে আমরা জানি যে সারা শরীরের মধ্যে দিয়েই রক্ত প্রবাহিত হয়, এটা সাধারণভাবেই সবার ধারণা। এবং রক্তটা আমাদের শরীরের সব জায়গা থেকে একদম আমরা যদি চিন্তা করি পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় রক্তনালীগুলো রয়েছে। অনেক রক্তনালীগুলো আছে যেগুলো ভিজিবল বা বাইরে থেকে দেখাও যায়, অনেক সময় আমরা দেখতে পাই। এই রক্তনালীগুলোর মধ্যে দিয়ে রক্ত যে প্রবাহটা হয় সেই রক্ত প্রবাহটা যাওয়ার সময় যদি কোনো ধরনের বাধা পায় ছোটোখাটো, তাহলে সেই বাধা অতিক্রম করেই তাকে চলতে হয়। এই কারণেই একটা নির্দিষ্ট পরিমাণ চাপ বা একটা প্রেশার দিয়ে এই রক্তনালীগুলো শরীরের মধ্যে চলাচল করে, যেটাকে সাধারণত রক্তচাপ বলে। এটি স্বাভাবিক অবস্থায় প্রত্যেকটি মানুষের শরীরেই থাকে এবং একটা স্বাভাবিক নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এটি কিন্তু স্বাভাবিক। যেমন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে 100, আমরা যদি দুটো ভাগে ভাগ করে দিই, যে উপরেরটা যেটা সিস্টোলিক ব্লাড প্রেশার, নিচেরটা যেটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, তাহলে উপরেরটি 120 এবং নিচেরটি 80। আমরা সাধারণত এটাকে একটা সবাই 120/80 হিসাবে সাধারণভাবে বলে থাকি যেটি একটি স্বাভাবিক প্রেশার। যদিও আমরা যেটা মূল যে বিষয়টিকে সামনে ধরে রেখে চিকিৎসা ব্যবস্থাগুলোকে সাজানো হয় বা বিভিন্ন চিকিৎসার স্তরগুলোকে সাজানো হয়, জয়েন্ট ন্যাশনাল কাউন্সিল বা জেএনসি যে গাইডলাইন আছে সেই অনুযায়ী যদি আমরা বলতে চাই, তাহলে 60 বছরের নিচে কোনো ব্যক্তি যদি হয় তাহলে তার রক্তচাপ যদি 140 উপরেরটি সিস্টোলিক এবং 90 নিচের ডায়াস্টোলিকটি পার হয়, তাহলে সেটিকে আমরা তখন উচ্চ রক্তচাপ বলে নির্ধারণ করি। 60 বছরের ঊর্ধ্বে যে কেউ হলে আমরা সিস্টোলিক রক্তচাপটাকে, যেহেতু এই সময় রক্তনালীগুলোর বাধা দেওয়ার ক্ষমতাটা বেড়ে যায়, সেই জন্য সিস্টোলিক রক্তচাপটাকে আরেকটু বেশি হিসেবে স্বাভাবিক ধরা হয়। সুতরাং 150/90 এর উপরে গেলে তখন আমরা সাধারণত সেটিকে উচ্চ রক্তচাপ হিসেবে বলে থাকি। এখানে একটা কিন্তু আছে, কিন্তু সেটা হলো যে আপনার যদি রোগীর সাথে অন্য কোনো অসুখ থাকে, যেমন ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনির কোনো রোগ থাকে বা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকে, এই ধরনের কমপ্লেক্স রোগগুলোর সাথে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে বয়স যাই হোক 140/90 উপরে রক্তচাপটা গেলেই আমরা সাধারণত তাকে উচ্চ রক্তচাপ বলে থাকি। আচ্ছা, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে কোনো রকম ঝুঁকিপূর্ণ আচরণ আছে কিনা মানুষের, যে বা কোনো রিস্ক ফ্যাক্টর আমরা যেটাকে বলি? আচ্ছা, অবশ্যই উচ্চ রক্তচাপের সাথে বেশ কয়েকটি ঝুঁকি বা রিস্ক ফ্যাক্টর জড়িত। আমরা উচ্চ রক্তচাপকে যদি চিন্তা করি কারণ হিসাবে, তাহলে প্রথম যে কারণটা সেটা হচ্ছে প্রাথমিকভাবে যে উচ্চ রক্তচাপটা হয় বা প্রাইমারি হাইপারটেনশন, সেটি আসলে মূলত বংশগতভাবেই হয় এবং কিছু জিনগত কারণ রয়েছে, যেগুলোর অল্প কিছু কারণ এখনো পর্যন্ত আসলে আবিষ্কৃত হয়েছে। আরও অনেক কারণ অনুসন্ধান পর্যায়ে রয়েছে এবং প্রতিনিয়ত নতুন নতুন কারণগুলো বা জেনেটিক কজগুলো আবিষ্কৃত হচ্ছে। আর দ্বিতীয়ত হলো সেকেন্ডারি হাইপারটেনশন, যেটা সাধারণত অন্য রোগের কারণে হয়ে থাকে। যেমন আমাদের রক্তে যদি চর্বির পরিমাণ বা কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, যদি আমাদের কিডনিতে কোনো ধরনের সমস্যা তৈরি হয়, তাহলে সেগুলো থেকে। আর আরেকটি কমন হলো একটু অল্প বয়স্কদের ক্ষেত্রে যদি হরমোনাল কোনো সমস্যা থাকে, দেখা যায় থাইরয়েড হরমোন বা অ্যাড্রিনাল হরমোন, এগুলো যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেটার সাথে উচ্চ রক্তচাপটা হতে পারে। আর আরেকটা জিনিস যেটাকে আমাদের আসলে রোগ বলে মনে হয় না, কিন্তু স্বাভাবিক, সেটাই উচ্চ রক্তচাপের অন্যতম প্রধান কারণ, সেটা হলো স্থূলতা বা ওবেসিটি বা ওজনাধিক্য। যদি এই ওজনাধিক্যটা থাকে বা স্থূলতা বা ওবেসিটিটা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপটা সবচেয়ে বেশি দেখা যায়। দ্বিতীয়ত হলো আপনি জীবনধারার কথা যেটা বললেন, সেটা হলো যে একটা সুস্থ জীবনধারা কিন্তু উচ্চ রক্তচাপ থেকে আমাদের অনেকখানি দূরে রাখতে পারে।
আমরা প্রথমে যে কারণগুলো বললাম তার মানে স্থূলতা বা ওজনাধিক্য, আমরা যদি ওজন কমাতে পারি তাহলে রক্তচাপ থেকে অনেকখানি দূরে থাকা যাবে। দ্বিতীয়ত হলো আমরা যেটা বললাম যে আমাদের রক্তের ভিতরে যদি রক্তের চর্বিগুলো বা কোলেস্ট্রল বেশি, সুতরাং চর্বি জাতীয় যে খাবারগুলো খাওয়া সেগুলো যতদূর সম্ভব পরিহার করা, সেগুলো থেকে একটা নির্দিষ্ট বয়সের পরে সেগুলোকে যতদূর সম্ভব পুরোপুরিভাবে পরিহার করা, এর মাধ্যমে কিন্তু আমরা উচ্চ রক্তচাপ থেকে দূরে থাকতে পারি। এবং তার সাথে আমাদের অন্যান্য যে সাথের যে বদঅভ্যাসগুলো আছে, পারিপার্শ্বিক ধূমপান বা মদ্যপান বা এই ধরনের যে বদঅভ্যাসগুলো আছে সেই বদঅভ্যাসগুলো সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিদিন শারীরিক অ্যাক্টিভিটি বা ব্যায়ামটা করা। এক্ষেত্রে আমরা সাধারণত বলি সব জায়গায় প্রত্যেক নিজ নিজ ধর্মে, যেমন মুসলিম ধর্মে 5 ওয়াক্ত নামাজ পড়া বা হিন্দু ধর্মে সকাল এবং সন্ধ্যা সময় যে প্রেয়ার, বৌদ্ধ ধর্মে তার সান্ধ্যকালীন যে পুজো বা প্রেয়ার যেটা আছে, এবং খ্রিস্ট ধর্মের মধ্যে তাদের যে মর্নিং প্রেয়ারটা আছে 30 মিনিটের, এর প্রত্যেকটাই যদি কেউ নির্দিষ্টভাবে তার নিজ নিজ ধর্মেরটুকু পালন করে, তাতেও কিন্তু একটা অন্তত ন্যূনতম পরিমাণের শারীরিক অ্যাক্টিভিটি হয়, যেটা থেকেও কিন্তু আসলে আমরা এই উচ্চ রক্তচাপ জাতীয় বিষয়গুলোকে অনেকখানি প্রতিরোধ করতে পারি। মানে আপনি বলতে যাচ্ছেন যে ধর্মীয় অনুশাসন যদি আমরা মেনে চলি, সেটাও উচ্চ রক্তচাপ প্রতিরোধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আচ্ছা, আপনি বলছিলেন যে ফ্যামিলিয়াল হাইপারটেনশন, যেটা বা পারিবারিকভাবে পেশেন্টের বাবা মার আছে অথবা দাদা দাদির আছে, সেক্ষেত্রে পেশেন্টের কি উচ্চ রক্তচাপ হবেই না উনি কোনো মেজার নিতে পারে বা ব্যবস্থা নিতে পারে? যে এটা তো আসলে প্রথম কথা হলো যে যদি পরিবারে থাকে তাহলে হওয়ার ঝুঁকিটা বেশি থাকে, উনি তখন একটা ঝুঁকিপূর্ণ পর্যায়ে আছেন, এবং আমরা বলবো যে অন্য মানুষের থেকে বরং ওনাকে আরও একটু বেশি সতর্ক থাকতে হবে। অন্য একজন মানুষ একটা নির্দিষ্ট বয়সের পরে, 25 বছর বয়সের পরে যতটুকু সতর্কতা অবলম্বন করবেন, উনি তার থেকে আর একটু বেশি করবেন। উনি আগে থেকেই এই চর্বি জাতীয় যে খাবার বা এই ধরনের যে বদভ্যাসগুলো আছে, ধূমপান মদ্যপান বা এই ধরনের বদভ্যাস বা ওজন বাড়িয়ে ফেলা, শরীরের ওজনাধিক্য, এই জিনিসগুলো থেকে যতদূর সম্ভব নিজেকে বিরত রাখবেন। এবং এই ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং একটি নির্দিষ্ট ব্যায়াম বা প্রতিদিন একটি নির্দিষ্ট গতিতে যদি উনি জীবনযাত্রাটাকে মেনটেন করতে পারেন, এবং তার সাথে যদি তার মানসিক প্রশান্তিটা উনি ধরে রাখতে পারেন এবং যে কোনো ধরনের দুশ্চিন্তা বা এগুলো থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখতে পারেন, তাহলে কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে তার মধ্যে উচ্চ রক্তচাপটা যে লক্ষণগুলো সেগুলো যদি দেখাও দেয়, তাহলেও সেটা অনেক পরে দেখা দেয়। আর এই ক্ষেত্রে আসলে জেনেটিক ক্যালকুলেশন 100/100 বলে কোনো কিছু নাই যে 100 জনের ক্ষেত্রে 100 জনেরই যে হবে। যদি জেনেটিক্যালি যদি সেই জিনটা আপনার মধ্যে থাকেও, যে জেনেটিক কারণটা হাইপারটেনশন হওয়ার জন্য দায়ী, কিন্তু তারপরেও সেটার প্রকাশিত রূপটা আসলে প্রকাশ পাবে কিনা, এইটা আসলে প্রমাণ করা বা এটা আগে থেকে প্রেডিক্ট করাটা খুবই ডিফিকাল্ট। তারপর আমরা বলি যেসব পরিবারে উচ্চ রক্তচাপের রোগী আছেন, সেসব পরিবারের অন্যান্য যারা আছেন পরবর্তী প্রজন্ম, তারা অন্যদের থেকে একটু বেশি সাবধানে থাকবেন, তাহলেই অনেকখানি এই রক্তচাপটা প্রতিরোধ করা সম্ভব। জি, আমরা দেখেছি যে সাধারণত মানুষের ধারণা হচ্ছে একটু বেশি বয়স হলে উচ্চ রক্তচাপ হয়, 40 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব সেক্ষেত্রে। কিন্তু আমরা কিন্তু এখন আমাদের যে ডেইলি প্র্যাকটিস, সেখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু পেশেন্ট আমাদের কাছে আসেন, আপনার কাছেও নিশ্চয়ই আসে, যাদের বয়স অনেক কম, একদম 18-র নিচেও আমরা অনেক ক্ষেত্রে পাই, বা 20, এই বয়সগুলোতেও আমরা কিন্তু অনেক সময় উচ্চ রক্তচাপের পেশেন্ট পাচ্ছি। এটার কারণ কি? এইটা আসলে মূলত এনভায়রনমেন্টাল কজ বা পরিবেশগত কারণ বা পারিপার্শ্বিক কারণের কারণেই কিন্তু একটু বেশি হচ্ছে। প্রথম যে কারণটা সেটা হলো এই বয়সে যারা আসে উচ্চ রক্তচাপ নিয়ে, তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু স্থূলতা বা ওজনাধিক্য নিয়ে আসে। আপনি দেখবেন যে ওবেসিটি রোগীগুলোই কিন্তু মূলত আমাদের কাছে সবার কাছে আসছে বেশি অল্প বয়সে উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো নিয়ে। আর বেশ কিছু পরিবেশগত কারণ আছে এবং আমাদের জীবনযাত্রার মানের কিছু পরিবর্তন আছে। যেমন আমরা এখন অনেক ছোটোবেলা থেকেই বাচ্চারা, আমরা নিজেরাও তাদেরকে অভ্যাস করে ফেলি, সেটা হলো ফাস্টফুড বা বাইরের খাবারগুলো, অতিরিক্ত তেল চর্বি দেওয়া যে খাবারগুলো, ফাস্টফুডের খাবারগুলোর মধ্যে মেয়োনেজ বা অন্য জিনিসগুলো যেগুলো থাকে, সেই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু তাদের ক্ষেত্রে ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, এবং দেখা যায় যে খুব অল্প বয়সেই তাদের রক্তনালীর মধ্যে যে চর্বি জমার প্রবণতাটা সেটি তৈরি হয় এবং অনেক ক্ষেত্রেই তারা উচ্চ রক্তচাপ নিয়ে আসে। আর কিছু কারণ আছে যে কারণগুলো আসলে একটু রেয়ার, সচরাচর সাধারণত সেই কারণগুলোতে হয় না, তবে ইদানিং বেশি পাওয়া যাচ্ছে। সেগুলোর মধ্যে হচ্ছে যেমন হরমোনগত কারণ, আমরা প্রথমে যেটা বললাম, থাইরয়েড হরমোনে যদি কারো কোনো সমস্যা থাকে, সেটার সাথে স্থূলতাও যেরকম জড়িত, সেটার সাথে উচ্চ রক্তচাপও জড়িত। এছাড়া যদি অ্যাড্রিনালিন গ্রন্থির কোনো রোগ থাকে প্রাথমিকভাবে, তাহলে সেটা থেকেও কিন্তু তারা উচ্চ রক্তচাপ নিয়ে আসতে পারে। এবং মূলত আমাদের যদি দুই একটি ক্ষেত্রে ব্রেইনের বা স্নায়ু রোগের খুব জটিল যে রোগগুলো আছে, সেই রোগগুলোরও পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ে আসতে পারে।
মোট কথা হলো যদি অল্প বয়সে আমরা ধরে নিই যে সাধারণত বয়স বাড়ার সাথে সাথে রক্তনালীর যে প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে তখন উচ্চ রক্তচাপ হবে, কিন্তু তার আগেই যদি আসে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে অনেকগুলো কারণই চিন্তা করতে হয় এবং সচরাচর একটা কারণ খুঁজে বের করার জন্য চেষ্টা করতে হয়। জি, একটা পেশেন্ট আমাদের কাছে আসলো কোনো কারণে, দেখা গেল যে তার রক্তচাপ 170/100, জি, একবারই পাওয়া গেছে, জি। আমরা সেই অবস্থাটাকে কি উচ্চ রক্তচাপ বলবো বা তাকে আমরা চিকিৎসার আওতায় নিয়ে চলে আসবো? এখন এখানে কয়েকটা ফ্যালাসি আছে, কয়েকটা ফ্যালাসির মধ্যে হলো হচ্ছে আসলে আমরা বিশ্বব্যাপী কয়েকটা গাইডলাইন মেনে চলি, যেটা বললাম জেএনসি জয়েন্ট ন্যাশনাল কাউন্সিল, এছাড়াও আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আছে, এইচএ, ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি আছে, ইএসসি গাইডলাইন, বেশ কয়েকটি স্ট্যান্ডার্ড ব্রিটিশ যে রয়্যাল গাইডলাইন আছে সেটি আছে। সো বেশ কয়েকটা স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে এবং এক একটা গাইডলাইনের ক্ষেত্রে কিন্তু একটু এই ক্ষেত্রে মতামতের পার্থক্য আছে। যেমন আমরা বলে থাকি যে একবার যদি সেই ব্লাড প্রেশারটা পাওয়া যায়, আমরা সাধারণত রোগীটাকে প্রথমবার যদি পাওয়া যায়, তার যদি আগে কখনোই উচ্চ রক্তচাপ না থাকে, আমরা তাকে বলি একটু আধা ঘন্টা বিশ্রাম নেওয়ার জন্য, বা উনি যদি কোনো স্ট্রেসের মধ্যে থাকে স্ট্রেসটা রিলিফ হওয়ার পরে ঘন্টাখানেক পরে আরেকবার একটু রক্তচাপটা দেখার জন্য। তবে এই ক্ষেত্রে কিছু কিছু গাইডলাইন সাজেস্ট করে যে আমাদের যে স্টেজ 3 হাইপারটেনশন আমরা যেটাকে বলি, অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশারটা 180 আর ডায়াস্টোলিকটা 120, এর উপরে যদি কখনো পাওয়া যায় এবং সেটা যদি একবারও পাওয়া যায়, তাহলে সেই রোগীটাকে আমরা উচ্চ রক্তচাপের রোগী হিসেবে সেই মুহূর্তে ডিফাইন করতে পারি। তার আগের যে রক্তচাপগুলো আছে, মানে 140 থেকে 179 সিস্টোলিকটা আর ডায়াস্টোলিকটা আমাদের 80 থেকে 119, এই পর্যন্ত যদি পাওয়া যায় তাহলে আমরা তাকে একটি স্বাভাবিক অবস্থায় রেখে আরেকবার উচ্চ রক্তচাপটা পরিমাপ করে। আমরা ফোনটা নেই। জি হ্যাঁ, অবশ্যই। আমাদের দর্শক, আপনি আপনার টিভির ভলিউম কমিয়ে আপনার বয়স এবং নাম বলে প্রশ্ন করতে পারেন। স্যার, আমি সরওয়ার্দিতে 3 বছর আগে প্রেসক্রিপশন করে নিয়েছিলাম টেলমিটাল ম্যাক্স আর 1.0.5 আর আর হচ্ছে দেখেন আপনার গ্যাস্ট্রিকের ওষুধ সার্ভেল খাচ্ছি আপাতত 3 বছর ধরে রেগুলার খাওয়া যাচ্ছি। তো এই হাই প্রেশারের এই ওষুধগুলো কি রেগুলার খাওয়াটা কি ঠিক নাকি ডাক্তার দেখাতে হবে? আপনার ধন্যবাদ। দর্শক, আপনার প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। প্রথম যে কথাটা সেটা হলো যে এর সাথে আপনি আমরা যে লাইফস্টাইলগুলো মডিফিকেশন বললাম সেগুলো করছেন কিনা, জীবনযাত্রার মানগুলো বা জীবনযাত্রার যে আমরা বৈশিষ্ট্যগুলো বা লক্ষণগুলো বললাম সেগুলো মানছেন কিনা, সেগুলো যদি মেনে থাকেন তাহলে আস্তে আস্তে কিন্তু আপনার যেই ডোজে প্রেশার ওষুধটা শুরু করা হয়েছিল তার ডোজটা আস্তে আস্তে কিন্তু কমিয়ে আনা সম্ভব। আর দ্বিতীয় কথা হলো যে পার্শ্ব প্রতিক্রিয়ার যে বিষয়টা বললেন, আসলে ক্রিয়া থাকলে তো তার পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই, সুতরাং প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। যখন সেটা অনেক বেশি হয় সেটার ক্ষেত্রে আমরা সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিয়ে সাধারণত চিন্তিত হই। যদি যে ওষুধটা আমরা প্রয়োগ করছি উচ্চ রক্তচাপের জন্য সেটির জন্য আমাদের যে প্রয়োজনীয় সুবিধাটা আমরা পাচ্ছি তার থেকে যদি অন্য যে অসুবিধাগুলো সেগুলো বেশি হয় বা পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো বেশি হয়, তখন কিন্তু আমরা সেই ওষুধটিকে বন্ধ করতে পারি। তবে ইন জেনারেল আমরা কখনোই বলি না যে এই ওষুধগুলো দীর্ঘ সময় খেলেই যে আপনার অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া হবে বা এই ধরনের কোনো কিছু হবে। বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত ওষুধটা প্রেসক্রাইব করার সময় আপনার চিকিৎসক কিন্তু আপনাকে বেশ কিছু পয়েন্টও বলে দেন যে আপনি কোন কোন পরিস্থিতিতে এই ওষুধটা খাওয়া বন্ধ করবেন বা কোন কোন সময় বা কতদিন পর্যন্ত আপনি এটা খাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা আসলে আপনি যেটা বললেন 3 বছর আগে আপনি দেখিয়ে এসেছেন, ওই সময় আসলে আপনার কিডনির অবস্থা বা আপনার রক্তের কোলেস্ট্রল কেমন ছিল সেটা সম্পর্কে অবশ্য আপনি কোনো রিপোর্ট সম্পর্কে বলেন নাই। এগুলো যদি কোনো কারণে একটু হেরফের থাকে স্বাভাবিকের থেকে, তাহলে কিন্তু অবশ্যই পরবর্তীতে 3 মাস না হলেও অন্তত, যেটা আইডিয়াল আমরা বলি 3 মাস পর পর দেখা, সেটা না হলেও 6 মাস পরে হলেও আপনার একবার এই বেজলাইন জিনিসগুলো অর্থাৎ কিডনির পয়েন্ট, রক্তের যে কোলেস্ট্রলগুলো আছে, আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা বলি, এমনকি প্রস্রাবের একটা খুব সাধারণ পরীক্ষা, একদম অল্প দামে প্রস্রাবের একটি পরীক্ষা ইউরিনারি, এই পরীক্ষায় এই 3টে থেকে 4টে পরীক্ষা করি কিন্তু আমরা পরবর্তী ধাপটা নির্ণয় করতে পারি। তবে অ্যাজ এ হোল আপনার যে ভয়টা যে ওষুধটা খেয়ে গেলে দীর্ঘদিন পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা, এটা থেকে আপনি তখনই নিশ্চিন্ত হতে পারবেন যখন আপনি দেখবেন যে আপনার সাথে আর অন্য কোনো জটিলতা, হৃদরোগের এই বা অন্য টাইপের কোনো জটিলতা এই উচ্চ রক্তচাপের সাথে ডেভেলপ করে নাই তখন। ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি। জি, সম্মানিত দর্শক, আপনারা দেখছেন মেডিকমের সৌজন্যে সবার ডাক্তার অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা একটি বিরতিতে যাচ্ছি। আমাদের সাথেই থাকবেন, শীঘ্রই ফিরছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি সবার ডাক্তার অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম উচ্চ রক্তচাপ নিয়ে। আমাদের সাথে আছেন ডাক্তার অসীম চক্রবর্তী, দেশের বিশেষজ্ঞ ইন্টারনাল মেডিসিন চিকিৎসক। আমি আবারও আলোচনায় চলে যাচ্ছি। ডক্টর অসীম, এ পর্যায়ে আমি আসলে জানতে চাইবো যে উচ্চ রক্তচাপ একটা মানুষের হয়েই গেল,
আপনারা ডায়াগনোসিস করলেন যে পেশেন্টটা হাইপারটেনশনের পেশেন্ট, সেক্ষেত্রে চিকিৎসার কি অপশন আছে? আচ্ছা, চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি খুব সংক্ষেপে আপনাকে বলতে চাই, এটা তো আসলে অনেক বড় ব্যাপার চিকিৎসা বিষয়টি উচ্চ রক্তচাপে। আমরা দুটো জিনিসের উপরে মূলত গুরুত্ব দিই। প্রথমটা হচ্ছে তার যেটা বললাম যে ওই আনুষঙ্গিক বিষয়গুলো, তার লাইফস্টাইল মডিফিকেশন, তার জীবনযাত্রার যে স্বাভাবিক নিয়মগুলো আছে সেই নিয়মগুলো একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলছে কিনা, অর্থাৎ তিনি ধর্মীয় অনুশাসনগুলো মানছেন কিনা, তিনি দৈনিক একটি নির্দিষ্ট সময় পর্যন্ত শারীরিক যে অ্যাক্টিভিটিগুলো বা ব্যায়ামগুলো সেগুলো করছেন কিনা, বা অন্তত দৈনিক 30 মিনিট করে হাঁটা সেটা মেনটেন করছেন কিনা, মানসিক অবসাদগ্রস্ততা বা মানসিক চাপ থেকে দূরে থাকছেন কিনা, এবং সর্বোপরি অন্যান্য যে বদভ্যাসগুলো আছে দৈনন্দিন জীবনে, অর্থাৎ ধূমপান, মদ্যপান বা অন্যান্য নেশাজাতীয় দ্রব্য গ্রহণ, এবং এর সাথে পারিপার্শ্বিক অন্যান্য এখনকার সময়েও অন্যান্য বেশ কিছু অ্যাডিকশন রয়েছে, সেগুলোতে উনি আক্রান্ত কিনা, এই বিষয়গুলোর উপরে প্রথমে আমরা গুরুত্ব দিই। এবং সাধারণত আমরা, যদিও অনেক সময় অনেক রোগী বলবেন যে আমরা পারি না, অনেক সময় হয়তো বা রোগীর চাপ থাকলে বা যখন দেখা যায় অনেক বেশি রোগী রয়েছেন বহির্বিভাগে, হয়তো বা কাউন্সিলিং সেশনটা করা যায় না। তবে ইনিশিয়ালি প্রথম স্টেপটা হচ্ছে রোগীকে অবশ্যই একটা কাউন্সিলিং করতে হবে যে আপনার একটি উচ্চ রক্তচাপ রোগ হয়েছে এবং তা থেকে বাঁচতে গেলে এখন আপনাকে এই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আমরা ওষুধের কথা চিন্তা করি। সাধারণত আমরা একটা ওষুধ দিয়েই শুরু করার চেষ্টা করি, ফার্স্ট লাইন ড্রাগগুলো সাধারণত আমরা একটা ওষুধ দিয়েই শুরু করার চেষ্টা করি। সেই ওষুধটা সর্বোচ্চ ডোজে পৌঁছানোর পরে পরবর্তীতে যদি কোনো কারণে উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণ করা না যায়, তখন কিন্তু আমরা চিন্তা করি দ্বিতীয় ওষুধটাতে যাওয়ার। এবং এরপরেও উপরওয়ালা না করুক, যদি কোনো কারণে নিয়ন্ত্রণ করা না যায়, তখন হয়তো আমরা তৃতীয় ওষুধে যাই। এবং একটা সময় দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে একটা সময় 10 ভাগ যে উচ্চ রক্তচাপ সেটা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হয়ে যায়, যেমন আমরা দেখা যায় 3টি ওষুধ এবং একটি ডায়াবেটিক্স দিয়েও অনেক সময় সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। এটার জন্য আসলে কিন্তু খুবই জরুরি হচ্ছে ওষুধের নির্বাচনটা এবং নিয়মিত ওষুধ খাওয়া। আমাদের একটা ছোট্ট জিনিস আপনাকে অল্প সময় নিয়ে বলে দিই, এটা আমাদের মধ্যে একটা কমন ফ্যালাসি যে আমরা শুধুমাত্র যখন প্রেশার বাড়ে তখন প্রেশার ওষুধটা খাই, প্রেশার যখন স্বাভাবিক থাকে তখন কিন্তু আমরা বন্ধ করে দিই। এটি খুবই ভুল। এবং দেখা যায় যে প্রেশার ওষুধ একবারে যারা খায় না তাদের থেকে বরং এই ধরনের রোগীগুলো এই যে ফ্ল্যাকচুয়েটিং অফ বিপি হয়, একবার ওষুধ খায় একবার বন্ধ করে, তারা কিন্তু ঝুঁকিগুলোর জন্য আরও অনেক বেশি ঝুঁকিপূর্ণ পর্যায়ে থাকেন আর কি। সুতরাং নিয়মিত এবং নির্দিষ্টভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ যদি চালানো যায় তাহলে অবশ্যই এই উচ্চ রক্তচাপ সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। জি, আপনি আসলে যেটা বলছিলেন যে পরবর্তী ঝুঁকি বা জটিলতা, আমরা সেই বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি এখন। যে যদি কোনো রোগী উচ্চ রক্তচাপের ওষুধ পেয়েছে, উনি মেডিকেশনের মধ্যে আছেন কিন্তু ঠিকভাবে মেডিকেশনটা নিচ্ছেন না বা নিয়ন্ত্রণটা ঠিকভাবে হচ্ছে না, সেক্ষেত্রে জটিলতা কি হতে পারে? এই ক্ষেত্রে আসলে হতে পারে না এরকম কোনো জটিলতা নাই, এক্ষেত্রে সব ধরনের জটিলতাই হতে পারে। আমরা প্রথমেই বলেছি যে রক্তনালীগুলো আমাদের সারা শরীরে প্রবাহিত, একদম আমরা যদি পায়ের লোক থেকে চিন্তা করি একদম মাথায় পর্যন্ত, ওই যেটা বললাম যে দৃশ্যমান রক্তনালীগুলো আমরা অনেক সময় দেখতে পাই। সো এই যে প্রবাহিত রক্তনালীগুলো আছে, যেহেতু সবগুলো জায়গায় প্রবাহিত হয়, সুতরাং যদি রক্ত চলাচলটা বাধাগ্রস্ত হয় শরীরের যে কোনো অঙ্গই কিন্তু এটাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। সবচেয়ে কমন যে জিনিসগুলো নিয়ে আমরা প্রথমেই বলি, আমরা যে রোগগুলোকে ভয় পাই সেটা নিয়ে আসলে আলাপ করি, কেন ভয় থেকেই সচেতনতা শুরু হয় কিন্তু অনেক সময়। সেটি যে হৃদরোগের যে বিষয়গুলো থাকে, এই ধরনের রোগীগুলো হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। দ্বিতীয়ত আমরা খুব স্বাভাবিকভাবে যেটাকে ব্রেন স্ট্রোক বলি, স্ট্রোক আসলেই ব্রেনের ওষুধ, ঠিক আছে, ব্রেন স্ট্রোক আমরা যেটাকে বলি, বা পক্ষঘাতগ্রস্ত হওয়া, বা দেখা যায় শরীরে একদিকে অবশ হয়ে যাওয়া আমরা যেটাকে বলি স্ট্রোক, সেই রোগগুলোর ঝুঁকিও কিন্তু অনেক বাড়ে। এছাড়া আমরা আরেকটা প্রথম থেকে যেটা বললাম যে কিডনি রোগের সংখ্যাও কিন্তু এই উচ্চ রক্তচাপ থেকে অনেক বাড়ে, এবং পরবর্তীতে কিডনি রোগ হলে আরেকটি যেটি সমস্যা হয় সেটি উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণ করাটাও অনেক বেশি কষ্টকর হয়ে যায়। এছাড়াও এই উচ্চ রক্তচাপ থেকে ধমনির যে অসুখগুলো, আমরা যে রক্তনালী বা ধমনির যে অসুখগুলো আছে, এই পেরিফেরাল যে ভাস্কুলার ডিজিজগুলো আছে, এগুলোও কিন্তু অনেক সময় দেখা যায়, এবং অনেক সময় এগুলো থেকেও আমরা অন্যান্য অঙ্গহানি বা অন্যান্য অনেক বড় বিপদেও পড়তে পারি। এই 3-4টা হলো একদম গ্রস কথা, যেগুলো হতে পারে হার্ট ফেলিওর থেকে শুরু করে হার্টের যে কোনো রোগ, কিডনির শুরুতে একদম প্রোটিনিয়া থেকে শুরু করে কিডনি নষ্ট হয়ে যাওয়ার যে কোনো রোগ, এবং আমরা যদি ব্রেনের চিন্তা করি তাহলে সেরিব্রোভাস্কুলার ডিজিজ বা ব্রেন স্ট্রোক, এই ধরনের রোগগুলো। এটা ছাড়াও আরও অসংখ্য রোগ আছে, অসংখ্য জটিলতা আছে যেগুলো দীর্ঘমেয়াদী এই উচ্চ রক্তচাপের কারণে হতে পারে। চিকিৎসার ক্ষেত্রে রোগীরা মাঝে মাঝেই একটু ঝামেলায় পড়ে যান যে আমি উচ্চ রক্তচাপের রোগী, আমি কার কাছে যাব? আমি কি ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞর কাছে দেখাবো, নাকি আমি কার্ডিওলজিস্টের কাছে দেখাবো, নাকি আমি নেফ্রোলজিস্টের কাছে দেখাবো? এই ধরনের ফ্যালাসিগুলোতে রোগীরা আসলে প্রাথমিকভাবে কি ব্যবস্থা নিতে পারে?
আসলে এইটার ক্ষেত্রে এই সবচেয়ে বড় ফ্যালাসি হলো হচ্ছে আমাদের দেশের এখনো পর্যন্ত বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থা। আপনি যদি বাংলাদেশের বাইরেই অন্যান্য দেশগুলোতে দেখেন তাহলে দেখবেন যে সব ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কিন্তু আসলে এই যে রোগীটি প্রথমে যার উচ্চ রক্তচাপ হিসেবে ডায়াগনোসিস হবে উনি কিন্তু যাবেন তার নিকটবর্তী একজন এমবিবিএস চিকিৎসক বা একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে, যিনি তার সম্পূর্ণরূপে অ্যাসেসমেন্টটুকু করে তার কাউন্সেলিং করা, তার পুরোপুরি রিস্ক ফ্যাক্টর অ্যাসেসমেন্ট করার পরে যদি তার সাথে অন্য কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন যদি তার সাথে কিডনির সমস্যা থাকে তাহলে একজন নেফ্রোলজিস্টের কাছে উনি ট্রান্সফার করবেন বা রেফার করবেন, যদি তার কোনো হার্টের সমস্যা থাকে সাথে কম্পাইলিং তাহলে একজন কার্ডিওলজিস্টের কাছে রেফার করবেন, এবং ওভারঅল যদি তার লাইফস্টাইল মডিফিকেশন করতে হয় বা হৃদরোগের এই উচ্চ রক্তচাপের চিকিৎসাটা চালিয়ে নিয়ে যেতে হয় তাহলে সেক্ষেত্রে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে তাকে পাঠাবেন। আর যদি হরমোন বা অল্প বয়সে উচ্চ রক্তচাপ হয়, হরমোন বা এই ধরনের অন্য কোনো রোগের সাথে সংশ্লিষ্ট থাকে তাহলে এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন রোগ বিশেষজ্ঞ তাদের কাছে পাঠাবেন। তবে প্রথমেই আসলে নির্দিষ্টভাবে যে আমি এই বিশেষজ্ঞের কাছেই যাব না, যে কাছাকাছি অবশ্যই একজন ভালো এমবিবিএস চিকিৎসক, আমাদের প্রত্যেকের আশেপাশেই কিন্তু আমরা খুঁজলেই একজন ভালো এমবিবিএস চিকিৎসক বা অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসক এখনও আমাদের দেশে রয়েছেন অনেকে, তাদের কাছে বা জেনারেল প্র্যাকটিশনারের কাছে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা একটা সঠিক দিক নির্দেশনা পাবো। আর যদি একেবারেই শুধু বিশেষজ্ঞ ডাক্তারই দেখাতে হয় তাহলে এই ক্ষেত্রে আসলে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছে গেলে পরবর্তীতে তারা হয়তো বা সেই জেনারেল ফিজিশিয়ান যে কাজটা করেন রিস্ক ফ্যাক্টর অ্যাসেসমেন্ট করে তারপরে যদি প্রয়োজন হয় অন্য চিকিৎসকের কাছে রেফার করে দেন। একটি ফোন আছে আমাদের, ফোনটা নিয়ে নিই। অবশ্যই। দর্শক আমাদের হাতে সময় কম, একটু দ্রুত প্রশ্নটা করবেন, আপনার নাম বয়স বলে। আমি আব্দুল সুবহান বগুড়া থেকে বলছি। আমি হাই প্রেশার রোগী, ডায়াবেটিস রোগী, কিডনি রোগী। আমার বাম পায়ের নিচে রক্ত ধরে রাত করে। আচ্ছা ঠিক আছে, আপনার বুঝতে পেরেছি। জি জি, আপনি যেটা বললেন এটা আসলে এই যে আমাদের পায়ের মাংসগুলো স্পাজম বা রক টেনে ধরা বা মাংস টেনে ধরা এটা খুবই কমন। তবে দুর্ভাগ্যজনক সত্যি ভাই এই রোগটার পেছনে আপনার উচ্চ রক্তচাপের যতটা অবদান তার থেকে বেশি অবদান হলো আপনার ডায়াবেটিস রোগটার কারণে। এই ডায়াবেটিস রোগটার কারণেই সাধারণত এই ধরনের স্পাজমগুলো হয় পায়ের, এবং আরেক ধরনের রোগও হয় যেটাকে রেস্টলেস লেগ সিনড্রোম বলে, এবং এই ধরনের রোগীগুলো প্রায়শই ঘুমের মাঝখানে ঘুম ভেঙে যায় এবং পায়ে একটা অসম্ভব ব্যথা নিয়ে, কাপ মাসের অসম্ভব একটা ব্যথা নিয়ে রোগীগুলো আস্তে আস্তে কিন্তু ঘুম থেকে ভেঙেও যায় এবং দীর্ঘমেয়াদী অনেক সময় হাঁটতেও সমস্যা হয়। আপনাকে অবশ্যই নিকটবর্তী আপনি যে চিকিৎসককে আপনার দেখান অতি দ্রুত দেখাতে হবে, এবং আপনার ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারটা বা রক্তচাপ ঠিক আছে কিনা সেটা মেজার করার পরে তারা এই ধরনের, এটা নার্ভের একটা কারণে হয়, ডায়াবেটিস নিউরোপ্যাথির কারণে সাধারণত হয়, এই রোগগুলোতে জন্য যে ওষুধগুলো অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো শুরু করলে সেই রোগটা আস্তে আস্তে ঠিক হবে। তবে এটা চিকিৎসাও কিন্তু একটু দীর্ঘমেয়াদী ভাই, এটা একটু ধৈর্য ধরে ধীরে ধীরে চিকিৎসাটা করতে হবে, এবং সাথে আপনার রক্তচাপ এবং রক্তের যে সুগার সেটিকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। ধন্যবাদ ডক্টর অসীম চক্রবর্তী, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের আসলে আরও অনেক কথা বলার ছিল, কিন্তু যেহেতু সময় স্বল্পতায় আমরা আরও অনেক কথা বলতে পারিনি। তারপরেও আমরা আশা করছি যে আমাদের আজকের যে অনুষ্ঠানটি আমরা করলাম উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও চিকিৎসা, এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আগামীকাল সকাল 9টায়। আগামীকাল আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রোকের আধুনিক চিকিৎসা। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। সবাইকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং যে কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যায় বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণ নিবন্ধনপ্রাপ্ত এমবিবিএস চিকিৎসকের শরণাপন্ন হন। আসসালামু আলাইকুম।